বাংলার ভ্যানিস খ্যাত বরিশাল থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আছি আপনাদের মায়াবী বন্ধু আপনাদের সঙ্গে। আজ আমি আপনাদের দেখাবো এই বাংলার ভ্যানিস খ্যাত বরিশাল নগরীর সব দর্শনীয় স্থান, এবং সেই সঙ্গে আমি ঘুরে দেখব, সাথে আপনাদেরও দেখাবো। চলুন বন্ধুরা, শুরু করি আজকে যাত্রা। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল নদী বন্দরে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের বৃহত্তম যে লঞ্চগুলি আছে তার মধ্যে অন্যতম একটি লঞ্চ আমার পেছনে দাঁড়িয়ে আছে। এটি বরিশাল টু ঢাকা চলাচল করে। এই লঞ্চটির নাম হচ্ছে সুরভি ৭। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই লঞ্চ সুরভি ৭ ছাড়াও এখানে রয়েছে অনেক অত্যাধুনিক আধুনিক সুবিধা সম্পন্ন অনেক ধরনের লঞ্চ। আমরা চলুন সেই লঞ্চগুলি দেখে আসি। বন্ধুরা, আমি অনুমতি সাপেক্ষে একটি লঞ্চের ভেতরে চলে এসেছি। এই লঞ্চটির নাম হচ্ছে সুরভি ৭, যেটি আপনার বাংলাদেশের বৃহত্তম যে লঞ্চগুলি আছে তার মধ্যে অন্যতম। এখন আমি নিচতলা থেকে দোতলায় উঠলাম। এই যে আপনার দোতলার যে দৃশ্য আপনারা দেখুন, এই যে দৃশ্য, আর এই যে সামনে আপনার প্রতিটি লঞ্চেই থাকে যে লাইট। এই যে দেখুন, লাইটটির আকার দেখুন কত বড়, এবং এই লাইট দিয়েই আপনার সামনে সব কিছু দেখা হয়, যে সামনে কি লঞ্চ কিংবা কোনো নৌকা আছে কিনা। আমি এখন ৩ তলায় যাচ্ছি। এটির ৩ তলায় যাচ্ছি, তবে এটির কারুকাজ দেখুন, অত্যন্ত সুন্দর কারুকাজ, এবং এখানে আপনার দেখা যাচ্ছে যে ওয়াইফাই সুবিধা আছে। এই যে উপরে রাউটার দেখা যাচ্ছে। আর আমি এখন আছি এই লঞ্চের ৩ তলায়। এটি হচ্ছে ৩ তলার ডেক। এই পাশে হচ্ছে সব কেবিন, এই পাশে সবই কেবিন। আপনার এখানে কিন্তু বন্ধুরা, এখানে কিন্তু অত্যাধুনিক সুবিধা সম্পন্ন সব কেবিন আছে, যার ভাড়াও আপনার ক্লাস অনুযায়ী। এই পাশের ডেক পুরোটাই কেবিন। এই যে সামনে আপনার ওয়াশরুম আছে, আর এইদিকে আপনার রেস্টুরেন্টের মতো আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এদিকে সব ওয়াশরুম, আর এদিকে হচ্ছে আপনার যে লঞ্চের যে বারান্দা বলা হয়, সেই বারান্দা। এখানে বসারও খুব সুন্দর ব্যবস্থা আছে। এই যে আমি একটু বসে নিলাম। লঞ্চে যারা যাত্রা করে তারা যাত্রা করতে করতে এখানে বসে নদীর যে সৌন্দর্য সেগুলো কিন্তু উপভোগ করতে পারে। আসলে সত্যিই একটি রোমাঞ্চকর ব্যাপার। তো আমি এখান থেকে উঠে আপনাদের সামনের দিকটা একটু দেখাই। এই যে দেখুন, এটি হচ্ছে কিরানি যে থাকে তার কেবিন। আর এই পাশে আপনার সমস্ত কেবিন নাম্বার দেওয়া আছে, ৩১৩ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে। আর এখানে পর্যায়ক্রমে সব কেবিন। এই যে সামনেই আপনার ওয়াশরুম, এই যে একটি আয়না। রাত ৯টার সময় লঞ্চ ছাড়বে, আপনারা এখন কেন এখানে? এখন বাজে আপনার ১২টা, বলতে গেলে রাত ছাড়বে ৯টায়। আপনারা এখন থেকে এখানে ওয়েট করতেছেন কেন? সিট পাওয়া যাবে না? চাপ বেশি। বন্ধুরা, ঢাকাগামী লঞ্চের সময় হচ্ছে রাত ৯টা, কিন্তু এখন বাজে দুপুর ১২টা। যাত্রী অলরেডি এখানে এসে বসে গেছে সিট নিয়ে, কারণ আপনার ঈদের চাপ, সিট পাওয়া যাবে না সেই আশঙ্কায় আপনার তারা এখানে এখন থেকেই অপেক্ষা করছে। তাহলে বুঝুন এই অঞ্চল থেকে আপনার লঞ্চের গুরুত্বটা কতটা বেশি যাতায়াতের জন্য। এই অঞ্চলের মানুষ কিন্তু আপনার নদীপথে যাতায়াতটা বেশি করে, তবে এখন পদ্মা সেতু হওয়ার কারণে বাসের উপরে কিছুটা চাপ পড়েছে, আপনার লঞ্চের উপরে কিছুটা চাপ কমেছে আগের থেকে। তবুও এখনও এখানে কিন্তু লঞ্চে এখনও অনেক চাপ আছে, যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে আমার পেছনে দেখুন, অনেক যাত্রী কিন্তু এখন অপেক্ষমান, যারা অলরেডি আপনার এই ডেকে সিট নিয়ে বসে গেছে। তো বন্ধুরা, এখান থেকে এখন আমি উঠে যাচ্ছি। আপনারা আপনাদের এই ছোট একটি যাত্রার মাধ্যমে এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। লাইফে ফার্স্ট টাইম বরিশালের রাস্তায় হাঁটছি। এখন বরিশালের রাস্তায় হাঁটতে হাঁটতে এখন গন্তব্য হচ্ছে অক্সফোর্ড মিশন চার্চ, যেটি বাংলাদেশের সর্ববৃহৎ চার্চ হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশের সর্ববৃহৎ গির্জা, যা আপনার ১০০ বছরের বেশি বয়স সেই গির্জার। এখন সেই দিকে যাচ্ছি। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এই অক্সফোর্ড মিশন চার্চ কিন্তু আপনার
বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে, পারমিশন নিয়ে ঢোকার সুবিধা আছে। এখন বাজে 3টা 11, আমি দ্রুত যাওয়ার চেষ্টা করছি, দেখি গিয়ে আমি ঢুকতে পারি কিনা। বন্ধুরা, চার্চের সামনে তো পৌঁছে গেছি, কিন্তু আমার ব্যাড লাক, এখন আপনার এখানে গেটটি বন্ধ আছে, তালা দেওয়া, এই যে দেখুন। আর গেটে কোনো লোকও নেই। আশপাশের যারা আছে স্থানীয় মানুষের কাছে শুনলাম এখানে আপনার সবসময় লোক থাকে না। আর ঢোকার ব্যাপারটি হচ্ছে পারমিশনের ব্যাপার, কিন্তু লোকই তো নেই, পারমিশন কার কাছ থেকে নেব? তবে আপনাদের আমি চার্চটি অবশ্যই দেখাবো, বাইরে থেকে দেখাচ্ছি আমি। বন্ধুরা, এটি কিন্তু বাংলাদেশের সবথেকে বড় চার্চ, যেটি 1903 সালে অক্সফোর্ড মিশনের আন্ডারে আপনার গড়ে তোলা হয়। এই যে আপনারা দেখুন সেই চার্চটি, এই যে আমি আপনাদের বাইরে থেকেই দেখাচ্ছি। বাইরে থেকে ক্যামেরায় আপনারা কেমন দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারলাম না, তবে ভিতরে ঢুকতে পারলে ভালো হতো। আমি এখন এই চার্চের বাইরেই হাঁটছি, বাট ভিতরে কোনো গার্ড কিংবা গেটে কোনো গেটম্যান দেখতে পাচ্ছি না যে আমি ভিতরে যাব। তবে গিয়ে দেখতে পারলে ভালো লাগতো। জায়গাটা খুবই সুন্দর এবং অনেক বড়, কিন্তু আপনারা একটা জিনিস দেখুন, এটা এত উঁচু, মনে হবে যেন 5তলা বিল্ডিং এর সমান। কিন্তু আপনার এটি কিন্তু টোটালি 1তলা বিশিষ্ট একটি বিল্ডিং, যেটির আপনার উচ্চতা প্রায় 5তলা বিল্ডিং এর সমান। আর এখানে আপনার যে ঘন্টাটি আছে, প্রার্থনার সময় ঘন্টা বাজানো হয় প্রতিদিন 7বার করে। এটি এশিয়ার সবথেকে দ্বিতীয় বৃহত্তম যে বেল, সেইটি হিসেবে গণ্য করা হয়। তবে ভিতরে ঢুকতে পারলাম না, ব্যাপারটা আমার কাছে আসলেই ভালো লাগছে না। এখন বাজে প্রায় দুপুর 4টা। সারাদিন ঘোরাঘুরির পরে দুপুরে তো পেটে দুটো দিতে হবে, খিদেও লেগেছিল, তাই একটা হোটেলে ঢুকেছি। একদম সিম্পল খাবার নিয়েছে, ডিম আর ভাত। এই দুপুরে লাঞ্চটা করেই আবার বেরিয়ে পড়বো বরিশালের যে কোনো সুন্দর একটি জায়গা দেখতে। এখন খাওয়াটা শেষ করি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আছি নথুল্লাবাদ বাস স্ট্যান্ড। এখান থেকে আমি যাব দুর্গাসাগর। এখান থেকে যে কোনো একটা সিএনজি কিংবা বাসে করে দুর্গাসাগরের দিকে যাব, দেখি কি পাই। আর এই হচ্ছে আপনার নথুল্লাবাদ বাস স্ট্যান্ড। দেখুন, এই নথুল্লাবাদ বাস স্ট্যান্ড কিন্তু আপনার বরিশালের অত্যন্ত ব্যস্ততম একটি জায়গা। এটি আপনার বরিশালের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড বলা হয় এটিকে। এটি অত্যন্ত ব্যস্ত। এখানের মানুষজন আপনার গিজ গিজ করছে, আর এত আওয়াজ, প্রচণ্ড গাড়ি ঘোড়া। আমি এখন আপনার দুর্গাসাগরের যে গাড়ি আছে সেটি খুঁজছি, কিন্তু পাচ্ছি না। আমি একটু সামনে গিয়ে দেখি। বন্ধুরা, অবশেষে একটি সিএনজি পেয়ে গেছি আপনার দুর্গাসাগর যাওয়ার জন্য। এটিতে করে দুর্গাসাগর যাব, যাওয়ার পরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। একটা টিকিট দেন, 20 টাকা। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সেই দুর্গাসাগর দিঘির পারে, যেটি আপনার বরিশালের মাধববাসা গ্রামে অবস্থিত। এটিকে কিন্তু আপনার মাধববাসা দিঘি হিসেবেও বলা হয়ে থাকে, স্থানীয়রা মাধববাসা দিঘি নামে ডেকে থাকে। আর এই দিঘির যে আপনার খনন কাজ, সেটি আপনার 1780 সালে রাজা শিবনারায়ণ রায় তিনি করেছিলেন। তার স্ত্রী যে দুর্গাবতী আছে, তার নামে আপনার এই দিঘির নামকরণ করা হয় দুর্গা সাগর দিঘি। আর এটির কিন্তু আপনার একটি কাহিনী আছে এই দিঘি খননের, যে আপনার সেই তখনকার আমলে শিবনারায়ণ রায়ের স্ত্রী যে দুর্গাবতী দেবী ছিলেন, তাকে বলা হয়েছিল সে এক রাতে আপনার যতটুকু জায়গা হাঁটতে পারবে ততটুকু জায়গা ঘিরেই আপনার দিঘি খনন করা হবে। তখন সেই এক রাতে তিনি আপনার এই যতটুকু আমরা দিঘি দেখতে পাচ্ছেন ততটুকু জায়গা আপনার সে এক রাতে হেঁটেছিল, তার জন্য এতটুকু জায়গায় আপনার দিঘি খনন করা আছে। আর এই দিঘিটির আপনার আয়তন হচ্ছে 28 হেক্টর। আমি এখন আপনার দিঘির একটু এপাশে এসেছি। আপনার এদিকে দেখা যাচ্ছে একটি মার্কেটের মতন আছে, কিন্তু এখন বন্ধ আছে, হয়তোবা
আপনার এখনো স্টার্ট হয়নি কিংবা দোকান বন্ধ, যে কোনো কারণে হতে পারে। আর আপনাদের একটি কথা জানিয়ে রাখি, এই দিঘি খননের পরে কিন্তু দীর্ঘকাল কয়েকশো বছর আপনার অবহেলায় অরক্ষিত হিসেবে ছিল। তবে বর্তমানে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে এই জায়গাটি আপনার সংরক্ষণ করা হচ্ছে এবং এখানে কিন্তু অনেক ধরনের পুনর্নির্মাণ করা হয়েছে, যেটি আপনার এখন দর্শনার্থীদের জন্য দৃষ্টি আকর্ষণ করে। এখানে আপনার ছোটোখাটো একটি চিড়িয়াখানার মতো আছে, আমরা সেদিকে যাই, দেখি। ছোটোখাটো একটি চিড়িয়াখানার মতন থাকার কথা। এই যে সামনে আপনার যে দেখুন, এখানে আছে একটি ময়ূর। এই যে ময়ূর দেখা যাচ্ছে, ওই যে ভিতরে ময়ূর। আর এই একটি আছে আপনার উপরে, এটি বড় আর নিচেরটি ছোট। ময়ূরের খাঁচা থেকে বেরিয়ে এখন চলে এসেছি আপনার হরিণের খাঁচার দিকে। এই যে সামনে দেখুন, এই যে অনেক হরিণ আছে এখানে। এই যে সবগুলোই আপনার অনেক কয়টা হরিণ আছে এখানে। এখানে খাবার দেওয়ার ব্যবস্থা আছে। এই খাবারগুলো খায় না? না, এই যে বন্ধুরা, দিঘির একটু পাশ থেকে আপনাদের দৃশ্যটি দেখাই। দেখুন কতটা সুন্দর দৃশ্য। এই যে পাশে একদম শুনশান নীরবতা, মনোরম, পাখির ডাক শোনা যাচ্ছে আশপাশে। আপনাদের একটা ব্যাপার জানিয়ে রাখি, এই যে দুর্গাসাগর দিঘিতে কিন্তু আপনার শীতকালে প্রচুর পরিমাণে আপনার পাখির সমাগম ঘটে। আপনার এই যে আপনাদের যে আর্টিফিশিয়াল আইল্যান্ডটি দেখিয়েছিলাম যে মাঝখানে, ওখানে আপনার প্রচুর পরিমাণে যে পাখি আছে সেই পাখির সমাগম ঘটে। তবে এখন তো গরমের সময়, এখন আপনার পাখির কোনো দেখা নেই। আর এই যে দেখুন পাশে কিন্তু আপনার অনেক শাপলা ফুটে রয়েছে। এখন যেহেতু বিকাল হয়ে গেছে, এখন বুঝে গেছে এগুলো সকালে আবার ফুটে থাকে, মেলে যায় সকালে আর বিকালে বুঝে যায়। আর এই হচ্ছে আপনার দিঘিটির সম্পূর্ণ আয়তন। আর এই পাশে কিন্তু আপনার মাছ ধরছে। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু আপনার টিকিটের মূল্যের বিনিময়ে আপনার মাছ ধরার ব্যবস্থা রয়েছে। টিকিটের মূল্যটা সঠিক আমি জানি না, আমি জেনে আপনাদের জানাবো অবশ্যই। সামনে এক কাকা মাছ ধরছে, দেখি তার কাছ থেকে একটু ঘুরে আসি। কাকা, মাছ পাইছেন একটাও? পাইছেন কি? বড় মাছ না ছোট মাছ? বড় না ছোট? কত সময় ধরে আপনি বসে নিয়েছেন? কালকে থেকে। এই জায়গায় সিস্টেম কি আপনার? এই শনিবার শুক্রবার সমস্ত দিন, শনিবার 6টা পর্যন্ত। শুক্রবার সারাদিন, শনিবার 6টা পর্যন্ত, মানে সন্ধ্যা 6টা। আর টিকিটের ব্যবস্থা আছে? কত করে টিকিট? টিকিট 6000। 6000? আচ্ছা, তো মাছ টাছ পাওয়া যায় তো? অনেকে শখের বসে করে। শখের বসে। বন্ধুরা, এই দুর্গাসাগরে কিন্তু আপনার টিকিটের মাধ্যমে মাছ ধরার ব্যবস্থা আছে। এই যে আমি একটি কাকার পাশে বসে আছি, তিনি শখের বসে এই মাছ ধরছেন, যার টিকিট মূল্য 6000 টাকা টিকিট মূল্য। আর সময় হচ্ছে 36 ঘন্টা, মানে শুক্রবার সারাদিন আর শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত। তো এইখানে নাকি আপনার অনেক বড় বড় মাছ আছে, 30-40 কেজি ওজনের। এই পাশ থেকে আরেকজন ভাই বলল আমাকে। এই যারা আসে সবাই শখের বসে, এই হচ্ছে ব্যাপার, এছাড়া কিছুই না। আর এই হচ্ছে আপনার সেই দিঘি, এই যে দিঘি। আর এই হচ্ছে আপনার বড়শি। হাই দাও, হাই দাও, হাই দাও। তো বন্ধুরা, এই দুর্গাসাগর দিঘি ঘোরার মাধ্যমেই আজকের মতো বরিশাল ভ্রমণটি শেষ হলো। তো এই ভ্রমণের মাধ্যমেই আজকে বরিশাল শহর ঘোরা আমি শেষ করছি, আর এখানে ভিডিওটি শেষ করছি। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, দাবি, যাই বলুন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।